বাংলাদেশের রাজনীতিতে কি কোনো বড়সড় বাকবদল হতে চলেছে? সাম্প্রতিক কিছু ঘটনা আর ভেতরের খবর কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে। দুটো প্রধান রাজনৈতিক দল কিন্তু তাদের পথ যেন একেবারে ভিন্ন দিকে বাঁক নিচ্ছে। চলুন এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। ভেতরের খবর যা বলছে তাতে মনে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার যে ভারসাম্য সেটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। আর মূল যে ব্যাপারটা উঠে আসছে সেটা হলো নির্বাচন যত সামনে আসছে ততই নাকি জামায়াতের জনপ্রিয়তার গ্রাফটা ওপরের দিকে যাচ্ছে, আর ঠিক উল্টো দিকে বিএনপির গ্রাফটা নামছে নিচের দিকে। কিন্তু কেন এমন হচ্ছে? কেন এই দুই দলের পথ দুটো ভিন্ন দিকে বেঁকে যাচ্ছে? এর পেছনের কারণগুলো কি? আচ্ছা, তাহলে চলুন প্রথমে বিএনপির দিকটা একটু খতিয়ে দেখি। একটা সময় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি ছিল তারা, তো সেই দলের জনসমর্থন কেন কমছে বলে শোনা যাচ্ছে? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে। সবচেয়ে বড় যে সমস্যাটা সামনে আসছে সেটা হলো নেতৃত্বের সংকট। দলের চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে, মাঠ পর্যায়ে সরাসরি নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। আর শীর্ষ নেতৃত্ব যখন এভাবে দূরে থাকে তখন তৃণমূলের কর্মীরা তো দিশেহারা হয়ে পড়বেই, তাই না? এই শূন্যতাটা এখন পুরো দলকেই ভোগাচ্ছে। আর এই সমস্যাটা কিন্তু শুধু ওপরের দিকেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে একেবারে তৃণমূল পর্যন্ত। খবর বলছে অনেক জায়গার ইউনিটগুলো এখন আর সক্রিয় না। তার উপর পরিবারকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণের একটা অভিযোগও আছে, যা সাধারণ কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি করছে। সব মিলিয়ে দলের ভেতরেই একটা বিশৃঙ্খলা অবস্থা। এর সাথে আবার যোগ হয়েছে অতীতে নেওয়া কিছু ভুল রাজনৈতিক কৌশল, যেমন ধরুন সহিংস আন্দোলনের অভিযোগ, আর দুর্নীতি বা স্বজনপ্রীতির যে অভিযোগগুলো বিভিন্ন সময় উঠেছে সেগুলো তো আছেই। এই সব কিছু মিলে দলের যে ভাবমূর্তি সেটা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে, আর তার ফলে কিন্তু সাধারণ মানুষের আস্থাতেও একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? নেতৃত্বহীনতা, সাংগঠনিক দুর্বলতা, ভুল রাজনৈতিক কৌশল আর জনগণের আস্থার সংকট, এই চারটা জিনিস একসাথে মিলে বিএনপির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক। জামায়াতে ইসলামের কথা বলছি। তাদের জনপ্রিয়তা বাড়ছে বলে যে খবর আসছে সেটার ভিত্তিটা আসলে কি? তাদের শক্তির উৎসগুলোই বা কোথায়? চলুন একটু গভীরে গিয়ে দেখি। জামায়াতের সবচেয়ে বড় শক্তির জায়গা বলা হয় তাদের গোছানো সাংগঠনিক কাঠামোকে। দেখুন, তাদের একটা শক্ত আদর্শিক ভিত্তি আছে, এরপর আছে একেবারে তৃণমূল পর্যন্ত সুশৃঙ্খল ক্যাডার। তাদের ছাত্র, শ্রমিক আর নারী শাখাগুলো বেশ সক্রিয়। আর এর সাথে তারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ, যেমন ত্রাণ বা স্বাস্থ্যসেবার সাথেও যুক্ত। এই সব কিছু মিলিয়ে তারা সমাজের ভেতর একটা শক্ত জায়গা তৈরি করেছে। আরেকটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের নেতৃত্বে কিন্তু শিক্ষিত পেশাজীবীদের সংখ্যা চোখে পড়ার মতো। দলে যখন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মতো মানুষ থাকেন তখন স্বাভাবিকভাবেই বাইরে একটা ইতিবাচক বুদ্ধিবৃত্তিক ভাবমূর্তি তৈরি হয়, আর এই ইমেজটা কিন্তু অনেককে আকর্ষণ করে। আর এর ফলে যেটা হচ্ছে, দেশের রাজনীতিতে যখন দুর্নীতি একটা বড় অভিযোগ, ঠিক সেই সময় জামায়াত নিজেদেরকে একটা দুর্নীতিমুক্ত আর নৈতিক রাজনীতির বিকল্প হিসাবে তুলে ধরতে পারছে বলে মনে করা হয়। অনেকের কাছে এটাই হয়তো তাদের প্রতি আকর্ষণের একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে চলুন এবার এই দুটো দলকে একটু পাশাপাশি রেখে দেখি। তাদের কৌশল আর ফলাফলের এই তুলনাটা দেখলে পুরো ছবিটা হয়তো আমাদের সবার কাছে আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। পার্থক্যগুলো কিন্তু একেবারে স্পষ্ট, তাই না? একদিকে দেখুন, বিএনপির নেতৃত্বকে বলা হচ্ছে অস্থিরশীল আর সংগঠনকে বলা হচ্ছে নিষ্ক্রিয়। আর অন্যদিকে জামায়াতের নেতৃত্ব বেশ সংঘবদ্ধ আর তাদের কাঠামোটা সুশৃঙ্খল। কৌশল বলুন বা সাধারণ মানুষের কাছে ভাবমূর্তি বলুন, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের পথটা যেন একেবারে দুই দিকে চলে যাচ্ছে। এই পুরো বিশ্লেষণটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। দুটো প্রধান দলের এই যে একেবারে উল্টোমুখী যাত্রা, এটা কি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎকে নতুন করে সাজাতে চলেছে? ক্ষমতার ভারসাম্যে কি আসলেই কোনো বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে? এর উত্তরটা তো সময়ই বলে দেবে, কিন্তু এই প্রশ্নগুলো এখন থেকেই কিন্তু ভাবনার খোরাক জোগাচ্ছে।